নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। কুণাল ঘোষ আগেই ঘোষণা করে দিয়েছিলেন উপনির্বাচনের ফলাফল 6-0 হচ্ছেই, অর্থাৎ বিরোধীদের কার্যত 6 গোলে উড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 6টি জায়গায় যে উপনির্বাচন হয়েছে ফল যখন বেরোলো তখন দেখা গেল ভবিষ্যৎবাণী কার্যত সত্যি প্রমাণ করে তৃণমূলের জয় জয়কার। শুধু কুণাল ঘোষ কেন, তৃণমূলের একাধিক মুখপাত্ররা কার্যত কালকে থেকেই বিজয় মিছিল বের করে দিয়েছিলেন। তাদের ভাবখানা এমন যে রাজ্যে বিরোধী কোনো শক্তি আছে বলে তারা তা মনেই করেন না। কিন্তু প্রশ্ন হলো, সমাজে যখন এতগুলো ইস্যু, যেখানে দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, বালি দুর্নীতি, কয়লা দুর্নীতি, একের পর এক কেন্দ্রীয় সংস্থা তদন্ত এবং সর্বশেষ ঘটে যাওয়া আরজি করের মতো নৃশংস ঘটনা, এত কিছুর পরেও তৃণমূল মুখপাত্ররা কিভাবে দিনের পর দিন এই কনফিডেন্স দেখাতে পারেন? কিভাবেই বা ভোটের 1 মাস আগে তারা ঘোষণা করে দেন ফলাফল 6-0 হবে? আর এখানেই হলো আসল উত্তরটা। দেখুন, তৃণমূলের কতটা ক্রেডিট আছে জয়ের পিছনে আমি জানি না, কিন্তু যদি আপনারা বিশ্লেষণমূলকভাবে একটু ভাবেন তাহলে দেখবেন এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এই রাজ্যের বিরোধীদের, অর্থাৎ কার্যত বিরোধীদের বদান্যতা এবং ব্যর্থতায় দিনের পর দিন তৃণমূল কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসে এবং 6-0 তো একটা নেহাত সংখ্যা মাত্র। আমার দৃঢ় বিশ্বাস এই রকম ট্র্যাক রেকর্ড যদি চলতে থাকে তাহলে 2026-এও বিপুল ব্যবধানে জিতে ক্ষমতায় আসবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসই। এবার বিরোধীদের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের পর দিন এত ইস্যু বিরোধীদের দেন এবং বিরোধীরা সেই ইস্যুগুলো নিয়ে মিডিয়ায় তর্ক বিতর্ক করেন, মিটিং মিছিল করেন, কিন্তু ভোট বাক্সে কোনো রিফ্লেকশনই দেখাতে পারেন না। এর কারণটা কি? বিরোধী মানে এখানে বিজেপি বা বাম দুপক্ষেরই যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন এরা পার্টিকুলারলি 4 থেকে 5টা ইস্যুতে একই ভুল করে যাচ্ছে। আর এর ফলেই হয়তো ক্ষমতায় দিনের পর দিন আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে হয়তো এখন বুঝে গেছেন যে আমরা শিক্ষক দুর্নীতি করি, আমরা চাকরি চুরি করি, আমরা বালি চুরি করি কিংবা গরু চুরি করি, যাই করি মানুষ আমাদেরই ভোট দেবে। এই সম্পূর্ণ প্রতিবেদন যদি এতটা শুনে থাকেন তাহলে এই বিশ্লেষণ শোনার আগে দুটো কথা আমি বলে দিই। অনেকে হয়তো বলবেন উপনির্বাচনে ভোট হয় না, উপনির্বাচনে রাজ্যের শাসক দলই জেতে, কিন্তু ইতিহাস বলছে বহু উপনির্বাচনে রাজ্যের শাসক দলও কিন্তু বিপাকে পড়েছে। সে সাগরদিঘি উপনির্বাচন হোক কিংবা বালিগঞ্জ উপনির্বাচন, যেই বালিগঞ্জ উপনির্বাচনে বালিগঞ্জে দাঁড়িয়ে কার্যত বাবুল সুপ্রিয়কে কিন্তু টক্কর দিয়েছিলেন সায়রা হালিম। অর্থাৎ উপনির্বাচন মানেই যে শাসক দল জিতবে এই ধারণা কিন্তু সমাজে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে কার্যত নিজেদের ব্যর্থতাটাকে আড়াল করার চেষ্টা করা হয়। অর্থাৎ উপনির্বাচনেও কিন্তু জেতা যায়, যদি জেতা নাও যায় অন্তত একটা সম্মানজনক লড়াই করা যায়। কিন্তু রাজ্যের 2 বিরোধী দল কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন। আমি বঙ্গ রাজনীতি শেষ 2 বছর ধরে দেখেও বুঝেছি এই রাজ্যের ভোট মানেই হয়তো কিছুটা প্রহসন, অর্থাৎ পুলিশকে কাজে লাগানোর চেষ্টা, কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা, এমনকি এজেন্টও বসতে দেওয়া হয় না রাজ্যের বিভিন্ন জায়গায়। এত সব কিছু যদি বাইপাসও করেন তাহলে দেখতে পারবেন তৃণমূল কংগ্রেস যে ভোট পায় তা কিন্তু নিঃসন্দেহে 2 বিরোধী দলকেও ছাপিয়ে যেতে পারে। অর্থাৎ প্রাপ্ত ভোটের যদি 20% ভোটও চুরি করে পেয়েছে বলে আমরা ধরে নিই তাহলেও দেখবেন তথ্যের নিরিখে 2 বিরোধী শক্তি অন্তত এই উপনির্বাচনে কিন্তু অনেকটা এগিয়ে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একের পর এক দুর্নীতি করেছে, ভোট লুট করেছে, সামাজিক অবনমন অবক্ষয়ের জন্য দায়ী। কিন্তু ভোট বাক্সে রিফ্লেকশন যদি দেখেন তাহলে দেখবেন সেখানে তৃণমূল কংগ্রেস যে খেলাটা দেখাতে পারে আমাদের রাজ্যের অন্য 2 বিরোধী দল কিন্তু দেখাতে পারে না। কারণটা কি? প্রথম কারণ আমার মনে হয় সংগঠন। আমি যদি বিজেপির সংগঠনের কথায় আসি তাহলে বিজেপির পুরোটাই হয়তো মিডিয়া কেন্দ্রিক, সংগঠনের জায়গায় কিন্তু পুরোটাই শূন্যতা। অর্থাৎ উত্তরবঙ্গ যেখানে মাদারিহাটে বিজেপি হারলো সেটা কিন্তু বিজেপির জেতা আসন, কিন্তু যদি সংগঠন ভালো থাকতো কিংবা বিজেপির জেতা বিধায়ক যদি মানুষের কাজ করতেন তাহলে মাদারির হাটের পার্টিকুলারলি ওই জায়গার মানুষ যে বিজেপিকে ভোট দেবে না এই রকম ভাবনা চিন্তাই বা কেন আসে? বা জেতা আসনেও সংগঠন তৈরি করতে না পারা, সেটা কিন্তু রাজ্যের অন্তত বিরোধী দল হিসাবে সংগঠন তৈরি করতে না পারা রাজ্যের আপামর বিজেপি নেতাদেরই ব্যর্থতা বলে আমার মনে হয়। শুধু মাদারিহাট নয়, যে 6টি জায়গায় বিজেপি হেরেছে সেখানে একাধিক জায়গায় কিন্তু বিজেপির সংগঠন কখনো ছিল কখনো ছিল না। উদাহরণ যদি দেখেন মেদিনীপুরে কিন্তু একসময় দিলীপ ঘোষ জিতেছিলেন। এই মেদিনীপুরে কিন্তু হিরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন, কিন্তু লোকসভা নির্বাচনে দেখা যায় এই হিরণের সমর্থনে সুকান্ত মজুমদাররা যাননি। অর্থাৎ এই হিরণকে ফুল সাপোর্ট কিন্তু বিজেপি রাজ্য সংগঠনের নেতারাই একসময় করেননি। তা আমার এক ইন্টারভিউতে হিরণই পরিষ্কারভাবে বলেছে।
অর্থাৎ নেতাদের পিছন থেকে ছুরি মারার নেতা কিন্তু এই বিজেপিতে বর্তমানে আছে। আর সংগঠনের প্রসঙ্গ যখন আসে, এখন বিজেপি সংগঠনের মাথায় যারা আছেন তারা কার্যত ওই পিছন থেকে ছুরি মারা নেতাদেরই অত্যন্ত ক্লোজড কিছু লোকজন, অর্থাৎ নিচু তলার কর্মী যারা কিন্তু বিজেপিকে প্রায় 2,37,00,000 কাছাকাছি ভোট দিয়েছে, তাদের থেকে মুখ যখন ঘুরিয়ে নিতে শুরু করেছেন তখন এই রেজাল্ট হবে, যে এটাই স্বাভাবিক। শুভেন্দু অধিকারী আজকে ভারী দুটো ভালো কথা বলেছেন। শুভেন্দু অধিকারী যে কথা বলেন, আমার মনে হয় বিজেপি রাজ্য স্তরের কোনো নেতা সেভাবে ভাবেন কিনা, কিন্তু আদৌ সেই কথাকে কতটা গুরুত্ব দেন আমি জানি না। শুভেন্দু অধিকারী বলেছেন আমাদের ভোটের জন্য সংগঠন করতে হবে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে 2024-এর শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে ভোটমুখী সংগঠন কেন করার কথা মনে হলো শুভেন্দু অধিকারীর? এই বিজেপির সংগঠনের দায়িত্বে নাকি শুভেন্দু অধিকারী নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি তো রাজ্যে বিজেপির মুখ, তিনি তো বিরোধী দলনেতা। এই ব্যর্থতার দায় কি তার উপর বর্তায় না? নিঃসন্দেহে বর্তায়। পাশাপাশি যারা সংগঠনের দায়িত্ব আছে তারা কি জানেন না এই রাজ্যে ভোটটাই শেষ কথা? অন্তত গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বাক্সের রিফ্লেকশনই যে একটা পার্টির ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার, সেটা কি রাজ্যের রাজনীতিতে যারা আছেন তারা না জেনে এই রাজনীতিটা করছেন? অর্থাৎ ভোটমুখী সংগঠন করতে হবে 2024-এ না বলে এই কথাটা 2021-এ যদি বলা যেত, তাহলে হয়তো 2026-এ কিছু না কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকতো। পাশাপাশি বামেদের সংগঠন নিয়ে আসি। এই প্রশ্ন যখন আসে, বামেদের যেরকম স্ট্রাকচার আছে এই রাজ্যের বিজেপি বা তৃণমূলের কিন্তু সেই ধরনের স্ট্রাকচার নেই। জেলা কমিটি, এরিয়া কমিটি, একাধিক রেড ভলেন্টিয়ার, এসএফআই, ডিওএফের মতো ছাত্র সংগঠনের সাপোর্ট, কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে রিফ্লেকশন শূন্য কেন হচ্ছে? কারণ হলো এখানেও একটা সাংগঠনিক ব্যর্থতা আপনারা দেখতে পাবেন। যে সকল উপরতলার নেতারা আছে তারা কার্যত সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন না। এবছর লোকসভা নির্বাচনে যে সকল তরুণ প্রার্থীরা ক্যান্ডিডেট হয়েছিলেন তারা ফোন ধরেন না। নিয়মিত আমার কাছে মেসেজ আসে বাম নেতাকর্মীদের যে একে ফোন করে পাওয়া যায় না, এরা মেসেজের উত্তর দিচ্ছে না। অথচ বামেদের এই সংগঠন কিন্তু একসময় এই রাজ্যের অন্যতম শক্তিশালী সংগঠন ছিল। যদি নিচুতলার কর্মীদের সাপোর্ট করতে না পারেন, এদেরকে যদি কনফিডেন্স দিতে না পারেন, তাহলে কিন্তু লোকাল লেভেলে সংগঠন কার্যত শূন্যে পৌঁছে যাবে। বামেরা এবার 6টি আসনের মধ্যে যে সবকটি আসনে হেরেছে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তনও দেখা গেছে, ভোটের পার্সেন্টেজ বেড়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানে উল্টো দিক দিয়ে ভাবুন, বামেরা যে পরিমাণ ভোট পেয়েছিল তার থেকে আরও কম ভোট পেয়েছে। অথচ এই আরজি কর ইস্যুতে কিন্তু বামেরা সব থেকে বেশি লড়াই করেছিল, সব থেকে বেশি রাস্তায় ছিল। যদি বামেদের লোকাল লেভেলের সংগঠন শক্তিশালী হতো, যদি রাজ্য কমিটি বা রাজ্যের নেতারা এই লোকাল লেভেলের সংগঠন বাড়ানোর জন্য জোর দিতেন, তাহলে কিন্তু এই আপামর রাজ্যিকরের লড়াই প্রান্তিক মানুষদের দোরগোড়ায় পৌঁছাতো, যা বামেরাও কিন্তু করতে পারেনি। অর্থাৎ সব মিলিয়ে এই দুই দলের সাংগঠনিক ব্যর্থতা কিন্তু তৃণমূলকে দিনের পর দিন তার নিজের আসনে বসে থাকতে একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে একটু হেল্প করছে বলে আমার মনে হয়। পাশাপাশি আপনারা যদি দেখেন, বামেদের এই সংগঠনের কথা যখন আসে তখন বামেদের সংগঠনও নাকি এক ঝাঁক পুরনো সেই মুখ, নতুন কোনো আইডিয়া নেই। একাধিক গোষ্ঠীদ্বন্দ্বের খবর, এই নেতার সঙ্গে এই নেতার বিরোধ, এই নেতার লোক হলে এর সাথে কথা বলে না। অর্থাৎ সেই পুরনোপন্থী নেতাদের ভিড় এবং পুরনোপন্থী মানসিকতাকে আঁকড়ে ধরা চেষ্টা। মোহাম্মদ সেলিম কিছুটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু আখেরে যদি ভোটে যদি এই রেজাল্ট হয় তাহলে সেই চেষ্টার যে কোনো দাম পাওয়া যায়নি তা কিন্তু বলাই চলে। দ্বিতীয় কারণ যদি আপনারা দেখেন, আমার মনে হয় দুই বিরোধী দলের নীতি তা কিন্তু বাংলার মানুষের কাছে অত্যন্ত কনফিউজিং একটা নীতি। প্রথম কথা, বিজেপির নীতি মানে বিজেপি প্রথম থেকেই ঘোষণা করে দেন মুসলমানরা আমাদের ভোট দেবেন না। অথচ এই রাজ্যে কিন্তু 32% মুসলিম ভোটার অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হয়তো আরও বেশি আছেন, সংখ্যাতত্ত্বের নিরিখে আমি অতটা যাচ্ছি না। অর্থাৎ তারা যখন লড়াইয়ের ময়দানে নামছেন তারা অলরেডি 65% মানুষের জন্য লড়াই করছেন। এই নীতিটা কতটা বাংলার রাজনীতির জন্য মানে সুস্থ স্বাভাবিক একটা জায়গায় বিজেপিকে পৌঁছে দিতে পারে সে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আর এখানে যদি বামেদের নীতি দেখেন তাহলে দেখবেন পুরোটাই দিক বিদিক শূন্য, দূরদর্শীহীন এবং সত্যি ভবিষ্যৎ সম্ভাবনা যেখানে নেই ঠিক সেখানে বাংলার মানুষ যে যাবে না সেটাই তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ বামেরা যে নীতি কথা বলেন, সাধারণ মানুষের নীতি, কর্মের নীতি, কাজের নীতি, বাসস্থানের নীতি, সেই নীতি মানুষ অবধি যে পৌঁছায়নি অন্তত ভোট বাক্সের রিফ্লেকশনে কিন্তু বলা যায়। আরজি কর ইস্যুতে বামেরা যেভাবে সমাজের একাধিক অন্ধকার অংশের বিরুদ্ধে লড়াই করেছিল, অর্থাৎ সমাজকে
সত্যনিষ্ঠ করে তোলার যে নীতি সেটা কিন্তু গ্রামের বাংলার প্রান্তিক মানুষদের কাছে পৌঁছালো না। পাশাপাশি তৃণমূলের যে নীতি অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসির নীতি, মানুষকে মানে তৃণমূল কংগ্রেস যেভাবে কনজিউমার বানিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা, সেই কনজিউমার থেকে সেই বাংলার মানুষকে আবার কিভাবে ভোটার বানাবে সেই নীতি কিন্তু বিজেপি বা বাম কেউ দেখাতে পারছে বলে আমার মনে হচ্ছে না। অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেন, অনেকে বিভিন্ন ভাতা নিয়ে কথা বলেন, কিন্তু বাংলার রাজনীতিতে যদি ক্ষমতায় আসতে চান তাহলে কিন্তু তৃণমূলের এই সকল ভাতার রাজনীতি কিংবা এই লক্ষ্মীর ভাণ্ডারের রাজনীতির বিরোধিতা আপনারা যদি না করে নতুন কোনো বিকল্প নীতি দেখাতে পারেন তাহলেই কিন্তু ভোট পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল ক্ষমতায় আসুক বা না আসুক, আপনারাও যে বিকল্প নীতি দেখাতে পারছেন না, তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির বিরুদ্ধে কোনো রাজনীতি তৈরি করতে পারছেন না, তা কিন্তু স্বীকার করতেই হবে। পাশাপাশি ইন্ডিয়া জোট এবং সিবিআই, পার্টিকুলারলি এই দুটো ইস্যু বাংলার মানুষকে কিন্তু ট্রিগার করছে। কেন্দ্রীয় সরকারের যে সংস্থা ইডি এবং সিবিআই শেষ 2 বছর ধরে বাংলার রাজনীতিকে কার্যত উত্তাল করে রেখে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল কিংবা ইডি মানে শিক্ষক দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, প্রত্যেকটি জায়গায় কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে আদালত কক্ষে দাঁড়িয়ে দিনের পর দিন বিচারকরা এই ইডি এবং সিবিআইকে প্রশ্ন করে যাচ্ছে। অর্থাৎ যে দুর্নীতির প্রশ্নে বাংলার মানুষ কখনো আপোষ করতে চায়নি, সেই দুর্নীতির প্রশ্নে ইডি এবং সিবিআই কিন্তু কার্যত ফেল করেছে। বিরোধীরা বোঝাতে শুরু করেছে, মানে বামেরা বোঝাতে শুরু করেছে এটা একটা বৃহত্তর সেটিংয়ের খেলা। আর সেটিংয়ের প্রশ্ন উঠবেই না কেন? যদি এই রাজ্যে পুলিশ কোনো ভুল করে তাহলে এর দায় তৃণমূল সরকারের উপর গিয়ে বর্তায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির উপর গিয়ে বর্তায়, তাহলে ইডি সিবিআইয়ের ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের উপর বর্তাবে না কেন? কেন কেন্দ্রীয় সংস্থা এই দুটি কেন্দ্রীয় সংস্থাকারী এজেন্সিকে 100% অল আউট যেতে বলবে না? কেন দিনের পর দিন দুর্নীতি তদন্ত শুরু হয় কিন্তু কোনো তদন্তই শেষ হয় না? কেন দিনের পর দিন এরা সেটিং করে কার্যত প্রত্যেকটা তদন্ত ধামাচাপা দিয়ে যাচ্ছে? কেন বললাম সেটিংয়ের কথা? কারণ এই রাজ্যে সারদা হয়েছে, এই রাজ্যে নারদার মতো ঘটনা হওয়া সত্ত্বেও আজকে প্রায় 10 থেকে 12 বছর পরে এসেও ইডি সিবিআই কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে। আর সাধারণ মানুষকে বোকা বলা বা বোকা ভাবা কিন্তু ভুল। ভাববেন না সাধারণ মানুষ কিছু বোঝেন না, সাধারণ মানুষ সবই বোঝেন। সাধারণ মানুষ কিন্তু এই সেটিং তত্ত্ব কার্যত আজকে আপনাদের ধরে ফেলেছে। খারাপ লাগে যে সকল বঙ্গ বিজেপির নেতা যারা নিজেদের আইডেন্টিটিকে ছাপিয়ে শুধুমাত্র লড়াই করার চেষ্টা করে যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে, তারাও হয়তো দিনের শেষে বিছানাতে শুয়ে ভাবেন যদি সেটিং না হতো তাহলে হয়তো দুর্নীতির বিরুদ্ধে বিকল্প মুখ হিসাবে এই বাংলাতে বিজেপি এস্টাবলিশমেন্ট হতো। পাশাপাশি বামেদের সবথেকে বড় গলার কাটা হয়ে গেছে ইন্ডিয়া জোট। বামেদের বলা ভুল, হয়তো বঙ্গ বামেদের সবথেকে বড় গলার কাটা এই ইন্ডিয়া জোট। ঠিক যেদিন থেকে ইন্ডিয়া জোট হয়েছে ঠিক সেদিন থেকে বামেদের ভাবমূর্তি কিন্তু বাংলায় কন্টিনিউয়াসলি খারাপ হতে শুরু করে দিয়েছে। কেন্দ্রে তৃণমূলের সঙ্গে তুমি একই জায়গায় সহাবস্থান করবে, তোমরা বিজেপি বিরোধী লড়াই করবে হতে পারে, কিন্তু রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে যেখানে তোমার সমর্থকরা তৃণমূলের গুন্ডা দ্বারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, যেখানে পঞ্চায়েত ভোটে তোমাদের কর্মীরা ঘর ছাড়া, ঠিক সেখানে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে তোমরা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করছো, সত্যি কতটা প্রয়োজন ছিল এই প্রশ্ন কিন্তু একাধিক বাম সমর্থকরা তুলতেই পারেন। অর্থাৎ তৃণমূলকে ভোট দেওয়া মানে যা, বামেদের ভোট দেওয়া মানেও সেটা। কারণ কেন্দ্রে গিয়ে তৃণমূল এবং বিজেপি মানে তৃণমূল এবং বামেরা একই পয়সার এপিট আর ওপিট, এরকমই মনে করেন কিছু সাধারণ মানুষ। এ বিষয়ে অসংখ্য ফোন মেসেজ আমার কাছে আসে, যারা বলেন সত্যি কি এই ইন্ডিয়া জোটে থাকাটা প্রয়োজন ছিল? যেখানে বামেদের ভোট শতাংশ এতটাই কম, যেখানে সিট সংখ্যা এতটা কম, সেখানে অকারণে একটা জোটের সঙ্গী হয়ে কেন বঙ্গ বামেরা নিজেদের জায়গাটা নষ্ট করে ফেলছেন? কেন তৃণমূলের সঙ্গে আপোষ করছেন? কেন লিবারেশনকে একটা ছাড়তে বাধ্য হলেন তারা? কেন আইএসএফ এর সঙ্গে ফের একবার জোট করলেন? যেই আইএসএফ বঙ্গ বামকে কার্যত ডুবিয়ে দিয়েছে, সেই আইএসএফ এর সঙ্গে কিসের জন্য তারা উপনির্বাচনে জোট করলেন? বাম এত কেন ভয় পাচ্ছে? নিজে লড়লে বামেদের এর থেকে কি খারাপ রেজাল্ট হবে? আজকে আইএসএফ হয়তো পার্টিকুলার ওই জায়গাটা সেকেন্ড হয়েছে, হয়তো সংখ্যালঘুর কিছু ভোট তারা পেয়েছেন, কিন্তু বামেদের অস্তিত্ব যে বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে সেটা কেন বঙ্গ বাম এই যে নেতৃত্ব তারা বুঝতে পারছেন না? সেই প্রশ্ন কিন্তু বামেদের করতে হবে। সর্বশেষ যে পয়েন্ট আমার মনে হয় সেটা হলো ইস্যু। দেখবেন যে ইস্যু আমার মনে হয় বিজেপি বা বাম কিছুতেই সাধারণ মানুষের ইস্যুগুলোকে টাচ করতে পারছেন না। দিনের শেষে কি আপনারা প্রশ্ন করতেই পারেন আরজি কর কি সাধারণ মানুষের ইস্যু ছিল না? নিঃসন্দেহে ছিল, কিন্তু আরজি কর কি গ্রামের প্রান্তিক মানুষ অবধি পৌঁছালো না। বিজেপি কোন ইস্যুগুলো ক্র্যাশ করলেন? আরজি করের মতো ইস্যু কার্যত বিজেপি ঢুকতেই পারলো না। অনেকে বলতেই পারেন ডাক্তাররা নাকি বিজেপিকে ঢুকতে দেয়নি, কিন্তু বিজেপি তো নিজে
স্বতন্ত্র এক রাজ্যের প্রধান বিরোধী দল, তারা আরজি করের মতো ইস্যুকে নিয়ে পাড়ায় পাড়ায় কেন মিছিল করলেন না? তারা কেন আরজি করের মতো একটা ইস্যু এবং এত যে দুর্নীতি হচ্ছে শেষ 2 বছরে সেই ইস্যুগুলোকে নিয়ে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মিটিং মিছিলে ভরিয়ে দিলেন না? এই প্রশ্ন তো থেকেই যায়। ফলে সাধারণ মানুষের ইস্যু কিন্তু ইলেকট্রিক বিলের দাম, মূল্য বৃদ্ধি, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, এই সকল বিষয়গুলোকে থেকে দূরে সরিয়ে শুধুমাত্র হিন্দু মুসলমানের যদি রাজনীতি এই বাংলায় বিজেপি করতে চায় তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবং প্রত্যেকটি আন্দোলন বিজেপি হয়তো শুরু করে, আপনার সন্দেশখালী আন্দোলন দেখুন, বিজেপি ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়েছিল। আরজি করের ইস্যুতে বিজেপি প্রথমে ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটি আন্দোলন শুরু হলেও শেষ একটা আন্দোলনও কিন্তু করা সম্ভব হয় না। একই অবস্থা কিন্তু বামেদেরও। বামেরা আরজি করের ইস্যুকে এনক্যাশ করার চেষ্টা করেছে, নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করেছে, কিন্তু দিনের শেষে গ্রামগঞ্জের ভোট তারা পায় না একটাই কারণে, কারণ শহর কেন্দ্রিক ইস্যুগুলো গ্রামের মানুষের ইস্যু হয় না। আপনাদেরকে এইভাবেও ভাবতে হবে। অর্থাৎ ইস্যু, সংগঠন, নীতি এবং এই যে দূরদর্শিতা, এই সব কিছু না থাকলে বঙ্গ বিজেপিতে কিংবা বঙ্গ বামে আলটিমেটলি যে আপনারা যে রেজাল্ট চাইছেন তা পাবেন না, তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। অথচ দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 1000টা পয়েন্ট থাকা সত্ত্বেও আপনার দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের মতো একটা দলের কাছে হেরে যাচ্ছেন। কারণ একটাই, সংগঠন, পার্টিকুলারলি নীতি, এবং মমতা ব্যানার্জি যাই করুন সাধারণ প্রান্তিক মানুষের কথা বলে যাচ্ছেন। এই প্রান্তিক মানুষদের জন্য আপনারা যেদিন বিকল্প রাজনীতির সন্ধান বাংলার মানুষকে দেবেন, আমার মনে হয় আপনাদের জার্নিটা অনেক বেশি সহজ হবে। আমার জানি এই কথাগুলো আপনাদের কেমন লাগলো আমি জানি না। আমি একদম 2 বছর রাজনীতিটাকে দেখে এই কথাগুলো একদম বললাম। আপনাদের যা মত আছে কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। যদি এই কথাগুলো সাধারণ মানুষ শোনেন এবং নেতারা শোনেন তাহলে 2026-এ হয়তো একটু বেটার রেজাল্ট করতে পারেন এই বঙ্গের বিজেপি এবং বামেরা, সর্বোপরি রাজ্যের বিরোধীরা। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।